ভারতের সাথে ইতিহাসের সবচেয়ে বাজে সম্পর্কে আছে বাংলাদেশ, এমন মতেরই প্রাধান্য। মিডিয়া থেকে সীমান্তে এই বুঝি যুদ্ধ লেগে গেল দুটি দেশের মধ্যে, কূটনৈতিক সম্পর্ক তলানিতে। এরই মধ্যে হঠাৎ খবর এলো বঙ্গোপসাগরে যৌথ নৌমহড়া করেছে বাংলাদেশ ও ভারত। এ সময় এমন খবর অনেকটা চমক হিসেবে হাজির হয়েছে জনপরিসরে। তার মানে কি সম্পর্ক আবারও জোড়া লাগছে, কিংবা ইউনূস সরকারের সাথেই এক পথে চলতে চায় ভারত? এগুলো আসলে পপুলার প্রশ্ন, কিন্তু এই পপুলার প্রশ্নের উত্তর কিন্তু এত সহজ নয়। বিশ্লেষকদের মতে বাংলাদেশের যেই ক্ষমতায় থাকুক না কেন, বাংলাদেশের সাথে ভারত সম্পর্ক রাখবেই। কারণ আচ্ছা দাঁড়ান, আপনারাই অঙ্কটা মেলাতে থাকুন প্রিয় দর্শক। 1971 সালে পাকিস্তানি জেনারেল টিক্কা খান বলেছিলেন, রাখো তোমার পূর্ব পাকিস্তানের মানুষ, আমার মাটি দরকার। মাটি হিসেবে পাকা পর্তুগিজ থেকে ওলন্দাজ বা ব্রিটিশদের মূল আকর্ষণটাই হয়ে যায় বাংলার ভূমি। কিংবা সেই দিল্লিতে বসেও সম্রাট আকবর কিংবা জাহাঙ্গীর ছাড়তে পারে না বাংলার লোক। ইতিহাসের আরও গভীরে গেলে একই চিত্র চোখে পড়ে। কেন বলেন তো? এই তো সেদিনও ইউনূস সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বললেন, দিল্লি বা পিন্ডি নয়, এ অঞ্চলের সেন্টার হবে ঢাকা। প্রশ্ন হলো, বাংলাদেশে আসলে কি আছে যার জন্য এত চাহিদাপত্র তৈরি থাকে জায়গায় জায়গায়? কিংবা এই অঞ্চলের সেন্টার আসলেই কি বাংলাদেশ? অঙ্কে ফেরা যাক। ভারতের আসলে বাংলাদেশ ছাড়া চলবে না, না মানে না। সেটা যদি জোরপূর্বক হয়, ভারত সেটাও নিশ্চিত করে ছাড়বে, এমনটাই মত বিশ্লেষকদের। এর প্রধান কারণ দুটি: এক, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা; দুই, চীনকে ঠেকানো। ভারতের সবচেয়ে অস্বস্তিকর বিষয় হচ্ছে সেভেন সিস্টার। চীনের বিরামহীন হুমকি ধামকিতে এই অঞ্চলটি নিয়ে সদা ব্যস্ত থাকতে হয় ভারতকে। কখন হাতছাড়া হয়ে যায় সেই শঙ্কা নিয়ে কাটাতে হয় সময়। এদিকে ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন সেভেন সিস্টার্সের মাঝখানে বাংলাদেশের অবস্থান আদতে ফুলসিরাতের মতো। সম্পর্ক ভালো থাকলে যোগাযোগ ব্যবস্থাটাও হয়ে যায় পানির মতো সহজ। সম্পর্ক খারাপ থাকলে সেভেন সিস্টার্স তখন বাংলাদেশের চেয়েও দূরদেশ। চিকেন নেক নিয়ে নতুন করে কিছু বলার নেই। চীনের হাতে গলাটা কখন আটকে গিয়ে সবকিছু শাটডাউন হয়ে যায় এ ভয় থাকেই। তখন ভরসা বলতে থাকে সেই বাংলাদেশি। ট্রানজিটের মাধ্যমে দূরত্ব কমে যায় হাজার মাইল। বন্দর সেতুর ব্যবহারে সবকিছু কেমন যেন সহজ হয়ে যায়। ভারতপন্থী কেউ ক্ষমতায় থাকলে তো পোয়াবারো অবস্থা। এদিকে বিশাল এক উপসাগর অর্থাৎ বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি ঠেকানো না গেলে চলে না। এখন আবার পাকিস্তানের সাথে দহরম মহরম চলছে বাংলাদেশের। বন্দরে ফিরছে পণ্য বোঝাই জাহাজ। কপালে ভাঁজ পড়ার যথেষ্ট কারণ আছে ভারতে। তাই বাধ্যতামূলকভাবেই রাখতে হয় সম্পর্ক। ঝামেলার মধ্যেও জারি রাখতে হয় মহড়া। ভারত এটা আগে থেকেই বোঝে। 1975 সালে 15 আগস্টের পর ভারত দেরি না করে নতুন সরকারকে অভিবাদন জানিয়েছিল। এখনও দেখা যাচ্ছে একই ঘটনা। শেখ হাসিনাকে দিল্লিতে রেখে ট্রানজিট চেয়েছে দেশটি, কারণ দিন শেষে সেই মাটিই দরকার সবার। এদিকে চীন চায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের জোর উপস্থিতি বজায় থাকুক, কিন্তু যুক্তরাষ্ট্র ও ভারত সর্বশক্তি দিয়ে চীনকে ঠেকাতে প্রস্তুত। চীনের তাই দরকার পড়ে বাংলাদেশকে, কারণ বাংলাদেশের ভূখণ্ড কিংবা সাগরে চীনের উপস্থিতি নাই হয়ে গেলে বস্তুত এ অঞ্চলে চীন ব্রাত্যই হয়ে পড়বে। বাংলাদেশে চীনের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের মূল উদ্দেশ্যই হল বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে চীনের অংশগ্রহণ নিশ্চিত করা, এমনটাই মত বিশ্লেষকদের। এদিকে রাশিয়াও হাজির হয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে, করেছে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। বস্তুত বাংলাদেশের মতো সোনার খনিকে হাতছাড়া করতে চাইছে না পুতিন। এই যেমন কোয়াড নিয়ে তো কম পানি ঘোলা হলো না। সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার সমন্বয়ে গঠিত কোয়াডে বাংলাদেশকে বারবার যোগ দিতে আহ্বান জানানো হয়। 2007 সালে মূলত চীনকে প্রতিহত করতেই দেশ 4টি কোয়াড গঠন করে। অন্যদিকে এশিয়ার ন্যাটো বলে খ্যাত এই সংগঠনে যাতে বাংলাদেশ কোনোভাবেই যোগ না দেয় তা নিশ্চিত করতে বরাবরই বাংলাদেশকে অনুরোধ করে আসছে চীন। বলেছে বাংলাদেশ কোয়াডে যোগ দিলে চীনের সাথে সম্পর্কে মারাত্মক প্রভাব পড়বে। বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে বাংলাদেশের কাছের জন হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে চীন। ফলস্বরূপ বাংলাদেশ থেকেছে নিরপেক্ষ অবস্থানে। তাছাড়া ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর ঘিরে দেশগুলো নিয়ে গঠিত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি অর্থাৎ আইপিএসে বাংলাদেশকে চেয়েই আসছে যুক্তরাষ্ট্র। চীন বাগড়া দিয়েছে এখানেও
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে উপস্থিত হয়েছে দেশটি, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে দুই পক্ষের টানাটানি বাংলাদেশের গুরুত্বকে তুলে ধরছে। ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান foreignpolicy.com-এ লিখেছেন, বাংলাদেশকে কেন এই দেশগুলো ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ করতে চায় সেটা বোঝা কঠিন নয়। ভারতের সাথে সীমান্তবর্তী দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশপথ হিসেবে কাজ করতে পারে। যুক্তরাষ্ট্র, কোয়াডের অন্য সদস্য এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ঢাকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এসব কিছু মিলিয়ে বাংলাদেশ ভালো সহযোগী দেশ হতে পারে, অর্থাৎ বাংলাদেশের গুরুত্ব এখন বিশ্ব স্বীকৃত। তাছাড়া এত ছোট একটি জায়গায় এক বিশাল বাজার পৃথিবীর আর কোথাও নেই। দিন দিন বড় হচ্ছে অর্থনীতির আকার, সাথে গুরুত্ব বাড়ছে বাংলাদেশের। নদীপথ উন্নত, সাথে রেল ও সড়ক পথের উন্নতিও চোখে পড়ার মতো। একদিনে পুরো দেশে মালামাল পৌঁছানো যায়। নেপাল, ভুটানের মতো ল্যান্ডলক কান্ট্রিগুলো বাংলাদেশকে ব্যবহার করে যেমন উপকৃত হতে পারে, তেমনি বাংলাদেশও তার গুরুত্ব জাহির করে আয় করতে পারে পাল্লা দিয়ে। সম্প্রতি ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে নেপাল, ভুটান, সেভেন সিস্টার লাভবান হতে পারে, সাথে লাভবান হতে পারে বাংলাদেশও। অর্থাৎ ভারতের উন্নয়নে বাংলাদেশের গুরুত্ব আরেকবার মনে করিয়ে দিলেন তিনি। সেন্ট মার্টিন নিয়েও জল ঘোলা কম হলো না, কারণ সেন্ট মার্টিনের অবস্থান এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যায় এ অঞ্চলের খুঁটিনাটি। অর্থাৎ বাংলাদেশ নিয়ে চারিদিকে যেমন কাড়াকাড়ি পড়েছে, তাতে বাংলাদেশের গুরুত্ব স্পষ্ট হচ্ছে দিন দিন। পরিণত হয়েছে আদতে এশিয়া প্যাসিফিকেরই পুলসিরাতে। তাই এই অঞ্চলের মূল খেলোয়াড়ে পরিণত হওয়া বাংলাদেশকে বুঝতে হবে তার নিজের গুরুত্ব, পা ফেলতে হবে ভেবেচিন্তে, সাবধানে। আদায় করে নিতে হবে নিজের হিস্সা, তবেই এশিয়ার মতো বিশ্বমঞ্চেও মূল ক্রীড়ানকের ভূমিকায় অবতীর্ণ হতে পারবে বাংলাদেশ, এমনটাই মত বিশ্লেষকদের।